স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম জান্নাত অর্থী। জোটগত নয় 90-এর মডেলে যুগপৎ আন্দোলনের পথে হাঁটতে চায় বিএনপি। বৃহত্তর ঐক্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এককভাবে কথা চলছে এখন। ঐক্যের ক্ষেত্রে জামায়াতকে নিয়ে এক মঞ্চে আন্দোলনে অনেকের আপত্তি থাকায় বিকল্প পথ বেছে নিয়েছে দলটি। আলাদা মঞ্চে বা জোটে থেকেও একই উদ্দেশ্য নিয়ে কর্মসূচি পালন করে আন্দোলন সফল হবে বলে মনে করছেন সরকার বিরোধী রাজনীতিকরা। তবে এই বৃহত্তর ঐক্যে কারা কারা যুক্ত হচ্ছেন সেই বিষয়ে এখনই মুখ খুলতে চায় না বিএনপি। মারুফা রহমানের প্রতিবেদন। সম্প্রতি শেষ হওয়া বিএনপির সিরিজ বৈঠক থেকে যে কয়টি সিদ্ধান্ত এসেছে তার মধ্যে অন্যতম হলো বৃহত্তর ঐক্যের মাধ্যমে সরকার পতনের আন্দোলনে যাওয়া। এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা তাদের বক্তব্যে এই আহ্বান জানাচ্ছেন। তবে এ পর্যন্ত কারা কারা বিএনপির আহ্বানে সাড়া দিয়েছে সে বিষয়ে বিএনপি নেতারা জানান 20 দলীয় জোট আর জাতীয় ঐক্য ছাড়াও অনেকের সাথেই তাদের আলাপ চলছে, সাড়াও পাচ্ছেন। তবে খুব দ্রুতই যুগপৎ কর্মসূচির দিকে এগোবেন তারা। এরপর ধীরে ধীরে আরো অনেকে সেই ঐক্যে যুক্ত হতে থাকবেন। রাজনৈতিক দলগুলি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করুক, বিএনপির সাথে যদি এক মঞ্চে না আসে না আসুক, কিন্তু প্রতিবাদের ভাষাটা, দাবির ভাষাটা যদি এক হয় আর অভিন্ন কর্মসূচি যার যার অবস্থান থেকে তার শক্তির সামর্থ্য দিয়ে দৃশ্যমান করলো রাজপথে। প্রগতিশীল অনেক দলই জামায়াতের সাথে এক মঞ্চে যেতে আপত্তি তোলায় জামায়াত সহ এক মঞ্চে কোনো কর্মসূচিতে যাবে না নতুন ঐক্য। জামায়াতকে নিয়ে কিছু কিছু লোকের দ্বিমত আছে, একদম এক মঞ্চে উঠে জামাত আমাদের সাথে আন্দোলন করতে হবে এটা তো দরকার নেই। 96 সনের উদাহরণ তো আমি প্রথমেই দিলাম। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বৃহত্তর ঐক্যের বিষয়ে বলেন, 90-এর এরশাদ বিরোধী আন্দোলনকে মডেল হিসেবে নিয়েই এই ঐক্য যুগপৎ কর্মসূচি দেবে এমনটাই কথা হয়েছে। তবে এখনো পর্যন্ত এটার কোনো অগ্রগতি নেই। বৃহত্তর জাতীয় ঐক্য বলতে ইন দি ফর্ম অফ যুগপৎ এক মঞ্চে হবে এটা আমার মনে হয় না, এবং সেই পথে জিনিসটা এগুচ্ছে। কারণ এই বক্তব্য এখন সবাই বলে দরকার লাগলে যুগপৎ করি, কিন্তু সবাই মিলে কমন প্রোগ্রাম, কমন ডে একইভাবে আমরা পালন করব, করে সরকার পতনের আন্দোলনটাকে সংঘবদ্ধ করব। মান্না আরও জানান, সরকার পতনের আন্দোলন করে তারা মূলত একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচন চায়। ওই মডেলটা ফলো করে আমরা যুগপৎ আন্দোলন করি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সংসদে। করার সময় যখন আমি বলি এটা মামলা দেন, তখন পুলিশ অফিসাররা আমাকে বলেছিল, বেটা তুইও মরবি আমাদেরও মারবি, এখান থেকে যা। সেই সংস্কৃতির থেকে, সেই বিচারহীনতার সংস্কৃতির থেকে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী ইনডেমনিটি বিল এই সংসদে বাতিল করে তারপরে 2রা অক্টোবরের সেই এফআইআর, 1975 সালের সেই 15ই অগাস্টের হত্যাকাণ্ডের এফআইআর করেছিলেন 21 বছর পর। এবং সেটা করতে পেরেছিলেন কেন? ওই যে কথাটা, দ্য কার্ডিনাল প্রিন্সিপল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, এ ক্রিমিনাল অফেন্স ইজ নেভার বার্ড বাই লিমিটেশন। আমি সেই কথাটাই মাননীয় প্রধান বিচারপতি, যিনি বিচার বিভাগের গার্ডিয়ান, যিনি বিচার বিভাগের প্রধান, তার কাছে চিঠি লেখার, শুধু তাকে কি বলার জন্য, আমি এইটাই বলার জন্য যে মাননীয় প্রধান বিচারপতি, আমি আপনার কাছে জানাচ্ছি উনি কাকে সরাবেন কাকে রাখবেন, দ্যাট আই অলসো ডিড নট সাজেস্ট। মাননীয় প্রধান বিচারপতি, এই ব্যাপারটা আপনি একটু দেখবেন। এটা কি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, সরকারের একজন সদস্য হিসাবে জনগণের কাছে আমার যে জবাবদিহিতার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধের থেকে আমি এটা করেছি। জাতীয় সংসদ ভবনে বক্তব্য রাখছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। শরিকদের নানান অভিযোগ আর মান অভিমানে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট অবশেষে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফের সক্রিয় হচ্ছে 14 দল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জানিয়েছেন, শরিকদের মধ্যে দূরত্ব কমাতে কাজ চলছে। জনমত তৈরি করতে জোটের পক্ষ থেকে শিগগিরই সাংগঠনিক সফর হবে বলেও জানান তিনি।
আরও জানাচ্ছেন শাহ আলী জয়। দীর্ঘ বিরতির পর এ মাসের 9 তারিখে 14 দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর বাসায় বৈঠক করেন জোটভুক্ত সংগঠনের নেতারা। করোনার কারণে ঝিমিয়ে পড়া জোটের কার্যক্রমকে গতিশীল করতে এই উদ্যোগ বলে জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। সারা দেশে একটা উদ্বিগ্নের ব্যাপার। জোটভুক্ত সংগঠনগুলোর অনেকেই মনে করেন নির্বাচনের আগে ছোট দলগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখলেও নির্বাচনের পর তাদের কথা মনে রাখে না আওয়ামী লীগ। ঐক্য হয়েছে, পার্লামেন্টে গেছি, পার্লামেন্টে হয়তো আমাদের একজন কিছুদিন মন্ত্রী থেকেছেন, কিন্তু পরবর্তীতে সমস্ত নির্বাচনের পরই কিন্তু আওয়ামী লীগ 14 দলের ভিত্তিতে নির্বাচন হয়েছে, কিন্তু সরকার হয়েছে আওয়ামী লীগের নিজের। জোটের অনেকে মনে করেন সরকার প্রবলভাবে প্রশাসন নির্ভর হয়ে পড়ছে, আর এই সুযোগে সরকারে অনুপ্রবেশ ঘটছে সাম্প্রদায়িক শক্তির। 14 দলীয় জোটের অকার্যকারিতার কারণেই এমনটি ঘটছে বলে মত তাদের। 14 দলীয় জোটের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি 23 দফার ভিত্তিতে আপনার জনগণকে সংগঠিত করা হচ্ছে যে সময়ের জরুরি প্রয়োজন। নাহলে আমাদের এই সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বললেই জনগণ আমাদের সাথে ওইভাবে আসবে না। তবে আওয়ামী লীগ চায় তাদের শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে। মানুষের আশা পূর্ণ হওয়ার তো সীমা পরিসীমা নাই। এই মান অভিমান থাকবে, আবার একসাথে পথও চলবো, এটাই হলো বাস্তবতা। জনমত গঠন একটা ভূমিকা রাখা, সেই কাজটি খুব দ্রুতই শুরু হবে এবং আমরা বিভিন্ন জায়গায় সাংগঠনিক ট্যুরে যাব। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য মনে করেন যে আদর্শ নিয়ে 14 দল ঐক্যবদ্ধ হয়েছিল, বাংলাদেশের স্বার্থেই সে ঐক্য ধরে রাখতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। 400 section 401 is there, 401 subsection 1 to subsection 6 is there. ওনা যদি দেখাতে পারে আমাকে যে আমি রিভিউ ওই দরখাস্তের উপরে আমি আবার করতে পারি, তাহলে আর কোনোদিন কোনো দরখাস্ত নিষ্পত্তিযোগ্য থাকবে না। আর ওই আইনের মধ্যে এটা নাই। ওনারা তো বলে গেলেন, মানুষকে বিভ্রান্ত করার ব্যাপারে তো ওনাদের পদক্ষেপ আগে। তো মাননীয় স্পিকার, এখন যদি করতে হয়, আমি আইনজীবী, তবুও আমি এর জন্য কি বলে এমনি আমি অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওটা বলার আমি তো যে ওটা তো অনেক কথা আছে যাদের এমনও হয়েছে। মাননীয় স্পিকার, অনেককে কিন্তু চিকিৎসার জন্য সঠিক হাসপাতালে যেতে দেওয়া হয় নাই বিএনপি আমলে। সেনা এরশাদ, জেনারেল মুস্তাফিজুর রহমান, এবং তাদেরকে হাসপাতালে যেতে দেওয়া হয় নাই, সিএমএইচে যেতে দেওয়া হয় নাই। এবং বিএনপির আমলে যখন মিসেস খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে, মাননীয় স্পিকার, আইন সকলের জন্য সমান। আইন যদি সকলের জন্য সমান থাকে, যেই সাজাপ্রাপ্ত কয়েদি যেরকম সুবিধা ভোগ করার কথা, উনি কিন্তু তার থেকে একটু অধিক সুবিধা ভোগ করছেন। তার কারণ হচ্ছে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দিকের কারণে। তা আজকে প্রথম কথা হচ্ছে যে আমি শুধু বলি যে ওনারা এখন এই কথা বলছেন, আইন দেখাচ্ছেন। আইন তো আমি দেখাইলামই, আইন কিন্তু আইনের বই আছে। ওনাদের যদি পুরনো কাজকর্ম সম্বন্ধে এই বিএনপি সরকারের যদি আমি দেখি, ওনারা 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সহ সকলকে হত্যা করেছেন, বিচার করতে দেন নাই। খুনিদেরকে তারা পুনর্বাসন করেছেন, একজন লিডার অফ দ্য অপোজিশন বানিয়েছেন, ওখানে বসিয়েছেন। তারপরে যিনি আজকে তার জন্য এত মাননীয় প্রধানমন্ত্রী যে মানবিক দিকটা দেখিয়েছেন,
মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু অগস্ট মাসের 21 তারিখ 2004 সালে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। তার দর্শক, আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যে ছিলাম আমরা সরাসরি। রাজধানীতে বস্তিবাসীদের মধ্যে টিকা দেওয়া শুরু হয়েছে। মহাখালীর করাইল বস্তি থেকে এই কার্যক্রম শুরু হয়। এই বিষয়ে জানাতে আমাদের সাথে করাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমা জিকো। জিকো, বস্তিবাসীদের মধ্যে এই টিকা কার্যক্রম আসলে কয়টা থেকে শুরু হয়েছে এবং আজকে কি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি আছে? অর্থে আজকে থেকেই আসলে করাইল বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং আজ থেকে কিন্তু যতগুলো রাজধানীতে বস্তি রয়েছে প্রত্যেকটি বস্তিতে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। তো আজকে এখানে এই করাইল বস্তিতে শুধুমাত্র 25টি বুথ স্থাপন করা হয়েছে এবং এই 25টি বুথ স্থাপনের মধ্য দিয়ে আজকে 15,000 মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। যতটুকু আমরা এখন পর্যন্ত জেনেছি যে 15,000 মানুষকে আসলে এখানে বস্তিবাসীকে আজকে টিকার আওতায় নিয়ে আসা হবে এবং তারা কিন্তু সেই অনুযায়ী হলো তাদের কাজ করে যাচ্ছে। তো এখানে আসলে যে সমস্ত মানুষ আসছেন টিকা নিতে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে পূর্বে হলো তারা কোনোভাবেই টিকা দিতে পারেননি এবং নানান ধরনের কিছু জটিলতা থাকার কারণে তারা এই করোনা ভাইরাসের যে টিকা সেটি কিন্তু তারা দিতে পারেননি। তো আজ এই উদ্যোগের ফলে সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছে বস্তিবাসীদের জন্য, সেই উদ্যোগের ফলে কিন্তু তারা অনেক খুশি এবং বেশ স্বাচ্ছন্দ্যেই তারা টিকা নেওয়ার জন্য এখানে এসেছেন। যদিও কিছুটা বিশৃঙ্খলা দেখা যায় যে মানুষ আসলে নিয়ম অনুযায়ী অথবা সিরিয়াল অনুযায়ী এই টিকা নিতে আসছেন না এবং অনেকেই অনেক ধরনের অজুহাত দেখাচ্ছেন যে এক একজনে এক এক ধরনের কাজ রয়েছে, যার কারণে একটু বিলম্বিত হলো। কিন্তু এখানে যারা অধিকাংশ এসেছেন তারা কিন্তু এই টিকা নিতে পারার জন্য যে খুশিটি সেটি কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। দেখছেন যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এখানে প্রত্যেকটি জায়গায় এই করাইল বস্তিকে ঘিরে 25টি বুথে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছেন এবং সবাই কিন্তু টিকা নেওয়ার জন্য এবং করোনার ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং এই করোনা ভাইরাসের যে সংক্রমণ সেই ঝুঁকিটি কমানোর জন্য এই টিকা নিতে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবচেয়ে তথ্যার্থ। জিকো, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে করাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইমা জিকো। বাংলাদেশকে 15 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিল সৌদি আরব। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান স্বাস্থ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই টিকা হস্তান্তর করেন। সৌদি আরবের পক্ষ থেকে 15 লাখ ডোজ টিকা উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জানান, গুরুত্বের ভিত্তিতে বাংলাদেশ শিগগিরই বুস্টার ডোজও দেওয়া শুরু করবে। সৌদি রাষ্ট্রদূত বলেন, প্রতিদিন বাংলাদেশি কর্মীদের সৌদি পাঠাতে 4,000-এর উপরে ভিসা ইস্যু করছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ নেওয়া হচ্ছে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা কি বলছেন? ধন্যবাদ অর্থী। ইতিমধ্যেই কিন্তু
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হবে। এর জন্য যে মঞ্চ প্রস্তুত করা সেটি শুরু হয়েছে এবং কয়েক মিনিটের মধ্যেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর শুরু হবে। এখানে সেই মঞ্চটি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুযোগটি নেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক শাহজাম শান্তনু। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শূন্যতা কিভাবে দেখছেন? এটা তো এটি বিশাল শূন্যতা, কারণ কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তিনি যে কাব্য চর্চা করেছেন, যে সাহিত্য রচনা করেছেন, এই সাহিত্য দিয়ে তিনি বাঙালি সাহিত্যকে সমাদৃত করেছেন, সেটি একরকম। সুতরাং আমাদের সাহিত্য বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তিনি তো শুধুমাত্র সাহিত্য চর্চা করেননি, তিনি তো এই যে সাংস্কৃতিক আন্দোলন, বঞ্চনার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলা এবং এই যে তরুণ প্রজন্ম তারা যেন সংস্কৃতিসেবী হয়, তারা যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, এইভাবে যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মানুষকে যুক্ত করার জন্য যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা ছিলেন হাসান আজিজুল হক। যুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু দেখছি যে ইতিমধ্যেই শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে এবং এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা এখানে আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই এইখানে শ্রদ্ধা নিবেদনের যে পর্বটি সেটি শুরু হবে। এরপরে রাজশাহী যে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিটি আছে সেখানে তাকে সমাহিত করা হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। অর্থী ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ শাহেদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে আজকে থেকে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনি এর আগের সংবাদগুলোতে আমাদেরকে জানিয়েছেন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু আজকে থেকে টিকা দেয়া কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম দিন আসলে কতটি স্কুলে টিকা দেয়া হচ্ছে? চট্টগ্রামের 3টি কলেজের শিক্ষার্থী বলতে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে কিন্তু টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল 9টা থেকে কার্যক্রম চলছে। একটু আগে জেলা প্রশাসক মমিনুর রহমান এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন, এমনকি সিভিল সার্জনও আছেন। তারা এই পর্যন্ত আমাদেরকে যেমনটা জানিয়েছে 3টি কলেজের শিক্ষার্থীকে আজকে থেকে দেওয়া শুরু হয়েছে। এই পর্যন্ত প্রায় 200-র অধিক শিক্ষার্থী কিন্তু টিকা নিয়েছেন। যারা টিকা নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এরকম কিছু তারা দেখছেন না। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন জেলা প্রশাসক মমিনুর রহমান। আমি একটু জানতে চাচ্ছি, চট্টগ্রামে আজকে থেকে আপনারা স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করেছেন, কতজন টিকা পাবে বলে আপনি মনে করছেন? আপনারা জানেন যে চট্টগ্রামে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা এইচএসসি পরীক্ষার্থীদেরকে আগে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে এসেছি এবং আজকে থেকে এই টিকাদান কার্যক্রমটি শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের প্রত্যেককেই আমরা এই টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসবো। আজকে প্রথম ডোজ দেওয়া হচ্ছে এবং 28 দিন পরে একই ভেন্যুতে আমরা দ্বিতীয় ডোজ দিব এবং আমরা এখানে অন দ্য স্পট রেজিস্ট্রেশন করছি। অন দ্য স্পট রেজিস্ট্রেশন করে তাদেরকে দিনে দিনে রেজিস্ট্রেশন করে আমরা একই দিনে আমরা টিকাদান কার্যক্রম চালাচ্ছি এবং আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদেরকে প্রত্যেককেই আমরা আমাদের টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসতে পারবো। জি, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। পরীক্ষার্থীদের পরে এটা চলমান প্রসেস, এটা চলবে। এইচএসসি পরীক্ষার্থীদের পরে যারা অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে 12 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আমরা টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। অর্থী, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে জেলা মহোদয় যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে পরীক্ষার্থীদের দিয়ে কিন্তু তারা কার্যক্রম শুরু করছে। এরপরে স্কুল পড়ুয়া যারা আছে 12 থেকে 17 বছর বয়সী যারা আছেন তাদেরকে কিন্তু আসলে টিকার আওতায় আনতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখন কথা। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী নয়ন বড়ুয়া যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। সংস্কারের 4 মাসের মাথায় আবারও কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দেবে গেছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে গর্তের, আর 2.5 মাসের মধ্যেই কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক আবারও চলাচলের অনুপযোগী হয়ে গেছে। অন্যদিকে দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতেই কুষ্টিয়া খুলনা জাতীয় মহাসড়কের পুনর্নির্মাণ কাজ থেমে গেছে। এসব সড়ক জুড়ে চরম ভোগান্তিতে রয়েছেন চলাচলকারীরা। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
কুষ্টিয়া ঈশ্বরদীর জাতীয় মহাসড়ক দেবে যাওয়ায় 2.5 মাস আগেই ইট ফেলে সংস্কার করা হয়। আবার সেখানে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অন্যদিকে 4 মাস আগে সংস্কার করা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কেরও একই অবস্থা। কুমারখালী বাস স্ট্যান্ডে এবং গড়াই সেতুর উপরে যানবাহনের চাকার চাপে নালার মতো করে দেবে গেছে, গর্ত হয়েছে সড়কের বিভিন্ন পয়েন্টে। চরম ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে বলছেন চালকরা। লোড ক্যাপাসিটি করতে হবে। বাংলাদেশের যে রাস্তাগুলো, আমাদের যে গাড়িগুলো যে ওয়েট, এই রাস্তার জন্য এই গাড়ি না, নদীর ঢেউর মতো ঢেউ হয়ে গেছে, গাড়ির চাকা ঠিক মতো দাঁড়ায় না। রাস্তার জন্য ব্যয় করার পরেও আমরা ভালো সড়ক পাচ্ছি না, ভালোভাবে চলতে পারতেছি না। বারবার কেন এমন হচ্ছে, ঠিকাদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, এমন প্রশ্ন ছিল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে। এগুলি সবই 3 বছর মানে 2 বছর অলরেডি হয়ে গেছে, সামনে 8 বছর আছে। এই 3 বছর পর্যন্ত যত সমস্যা হবে এটা কিন্তু সব ঠিকাদার নিজ খরচে ঠিক করে দেবে। নিম্নমানের কাজের কারণে মহাসড়কগুলোর এই পরিস্থিতি, বলছেন সচেতন নাগরিকরা। জনগণের অর্থে করা কাজ বুঝে দিতে চান তারা। রাষ্ট্রের বা জনগণের অর্থের অপচয় না হয়, আমরা সঠিকভাবে কাজটা বুঝে নিতে চাই এবং এর জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই দায়িত্ব বহন করবে। যানবাহনের চাকার সাথে ধুলো উড়ে কুয়াশার মতো অন্ধকার হয়ে যাচ্ছে কুষ্টিয়ার এসব মহাসড়ক। দূষিত হচ্ছে পরিবেশ, ঘটছে দুর্ঘটনা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি বলেছেন, 8 মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে সময় দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আগামী বছরের যে পরীক্ষাগুলো তা একেবারেই যথাসময় নেওয়ার কোনো সুযোগ নেই, তবে এ বছরের মতো এত দেরি হবে না বলেও জানান মন্ত্রী। সেটা তাদের পরবর্তী পর্যায়ে সেটাকে আমরা সমন্বয় করব, কাজে কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর আগামী বছরের যে পরীক্ষাগুলো সেগুলো একেবারে যথাসময়ে নেওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু এই বছরের মতো এত দেরি হবে না ইনশাআল্লাহ। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে। কেরি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাহাজটি মঙ্গলবার সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রওনা দিয়েছে। পর্যটকবাহী জাহাজটি ফিরে আসার পর নৌরুট নিরাপদ কিনা বিবেচনা করে পরবর্তীতে অন্যান্য পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। কেরি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাহাজের কক্সবাজার অফিসের ম্যানেজার AKM আনোয়ার হোসেন জানান, পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। পর্যটন ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক ক্ষতি সাধন হয়েছে পর্যটন ব্যবসায়ীদের। অবশেষে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় সেন্ট মার্টিনের দ্বীপে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। পর্যটকদের জন্য হোটেল সাজিয়ে রাখা হয়েছে, এতে তাদের ক্ষতি পুষিয়ে আসবে বলে মনে করেন সকলে। মহামারী করোনা, প্রতিকূল আবহাওয়া এবং সেন্ট মার্টিন জেটি চলাচল অনুপযোগীর কারণে দীর্ঘদিন নিয়মিত পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেনি। স্বাধীনতার 50 বছরে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। ভালো ফলন আর ভালো দাম পেয়ে হাসি ফুটেছে বগুড়ার আমন চাষিদের মুখে। মাঠে মাঠে এখন চলছে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ। চাষিরা ব্যস্ত সময় পার করছেন ধান ঘরে তুলতে। হাটবাজারে ধান বেচাকেনা শুরু হয়েছে, সরকারিভাবেও ধান সংগ্রহ অভিযান চলছে। ধান উৎপাদনে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সবুজ ধান খেতে এখন সোনালী আভা, বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। বগুড়ার মাঠে মাঠে এখন ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। শস্য ভান্ডার খ্যাত বগুড়ার মাঠে আমন ধান কাটার পাশাপাশি ধান মাড়াই করে হাট বাজারে কেনা বেচা শুরু হয়েছে। সরকারিভাবে এবারে 27 টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হচ্ছে, তাই বাজার দর ভালো পাবার আশা চাষিদের। আমন ধান শেষ লাগে না, ওই জন্য খরচ কম পড়ে। গত বছর চাইতে অনেক ফলন বেশি পাইছে এবং বাজারও দাম বেশি। ধানের ফলও ভালো, ধানের গাছ ভালো, আল্লাহ দিলে ধানের দামও ইনশাআল্লাহ আমরা ভালো পাবো।
গত বছরের চেয়ে এবারে ধানের বাম্পার ফলন হয়েছে, দামও ভালো, তাই দিন দিন আমন চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। গত বছরের খরচের চেয়ে এবারে খরচ বাদেও কিছুটা লাভের মুখ দেখা যাবে। ফসল ভালোই আছে, সামনেতে আরো লাগানোর চিন্তা বেশি আছে। সরকারের প্রণোদনা কর্মসূচি কৃষকদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে জানিয়ে এবারের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে আমরা উপকরণ সহযোগিতা দিচ্ছি, বিভিন্ন সময়ে সরকারের গৃহীত প্রণোদনা কর্মসূচিগুলো কৃষকদের কাছে আমরা পৌঁছায় দিচ্ছি। এবার কৃষক ভালো দাম পাবে এবং খাদ্য বিভাগ কর্তৃক সরকার কর্তৃক নির্ধারিত 27 টাকা কেজি ধান, 40 টাকা কেজি চাউলের দাম ধরছে, আশা করছি কৃষক লাভবান হবে। জেলায় চলতি মৌসুমে 1,82,620 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা থেকে প্রায় 5 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাগ আর ক্ষোভকে চাপা রেখে অবশেষে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় নিজেদের মধ্যে উত্তেজনা কমাতে একমত হয়েছে বৈশ্বিক এই দুই পরাশক্তি। শুরু হওয়া বৈঠকে উঠে আসে মানবাধিকার আর নিরাপত্তা ইস্যু। বিশ্লেষকরা আশা করছেন আলোচনার মাধ্যমে শীর্ষ দুই অর্থনীতির দেশের বিরোধ খানিকটা হলেও কমতে শুরু করবে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কয়েক বছরের মধ্যে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ বেড়েছে বহুগুণে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর, হংকং, উইঘুর, তাইওয়ান ইস্যুতে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে উভয় দেশ। অবশেষে পারস্পরিক তিক্ততা দূর করতে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাইডেন এবং শি জিনপিং। এ সময় উন্মুক্ত সংঘর্ষ এড়াতে দুদেশের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে চীনা প্রেসিডেন্টকে আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, তবে সেই প্রতিযোগিতা যেন সংঘর্ষের দিকে না যায় তা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই সীমারেখা তৈরি করতে হবে। এদিকে প্রেসিডেন্ট বাইডেনকে নিজের পুরনো বন্ধু বলে আখ্যায়িত করে আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। এছাড়া চ্যালেঞ্জ মোকাবেলায় দুপক্ষের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন শি জিনপিং। দুদেশের প্রত্যেকের উচিত পরস্পরকে সম্মান দেখানো, নিজেদের ঘরের সমস্যা সামলানোর পাশাপাশি আমাদের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে আন্তর্জাতিক দায়িত্বগুলো পালন করা। পারমাণবিক অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করা সহ নানান ঘটনায় ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে যে টানাপোড়েন চলছে, দুই নেতার আলোচনার মাধ্যমে বিশ্বের দুই অর্থনীতির দেশের বিরোধ খানিকটা হলেও গলতে শুরু করবে বলে আশা বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল এখন পর্যন্ত, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।